পার্সিয়ান সাম্রাজ্য পৃথিবীর একমাত্র সুপার পাওয়ার ছিল। ইসরায়েলের রাজা কিং সলোমন জেরুজালেমে একটা পার্মানেন্ট মন্দির তৈরি করেন। ইহুদিদের ইসরায়েলে ফিরে যাওয়ার অনুমতি দেন। ফিলিপিডিস ম্যারাথন থেকে দৌড় শুরু করেন। এই যুদ্ধের উপর বেস করে 300 সিনেমাটা তৈরি হয়েছে। মোটামুটি খ্রিস্টপূর্ব 1500 অব্দে আর্যরা ইরানে আসে। এই আর্যদের দুটো গোষ্ঠী খুব ইম্পর্টেন্ট ছিল, একটা হলো পার্সিয়ান আর একটা হচ্ছে মেদিস। পার্সিয়ানরা ইরানের দক্ষিণ পশ্চিমের এই অঞ্চলে বসতি স্থাপন করে। এই অঞ্চলটাকে আগে বলা হতো পার্সিস আর এখন বলা হয় ফার্স। এই পার্সিয়ানদের একজন ছিলেন অ্যাকিমিনিস। অ্যাকিমিনিস একটা রাজবংশ প্রতিষ্ঠা করেন। এই রাজবংশটাকে বলা হয় অ্যাকিমিনিয়ান রাজবংশ বা অ্যাকিমিনিড রাজবংশ। অ্যাকিমিনিসের একজন উত্তরসূরি ক্যাম্বিয়াসিস অন পার্সিয়ানদের রাজা হন। অন্যদিকে মেদিস গোষ্ঠীর আর্যরা উত্তর ইরানে একটা বিশাল সাম্রাজ্য গঠন করে। তাদের সাম্রাজ্যকে বলা হয় মিডিয়ান সাম্রাজ্য। মিডিয়ানদের রাজা অস্টিয়াজেস তার মেয়ে মান্ডেনকে ক্যাম্বিয়াসিসের সাথে বিয়ে দেন। ক্যাম্বিয়াসিস আর মান্ডেনের সন্তান ছিলেন সাইরাস দ্য গ্রেট, যিনি এক বিশাল পার্সিয়ান সাম্রাজ্য গঠন করেন, যাকে হিউম্যান রাইটসের জনক বলা হয় এবং যাকে নিয়ে ইরানীয়রা এখনও গর্ব করে। সাইরাস রাজা হওয়ার পর তিনি তার দাদু অস্টিয়াজেসের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন আর 553 খ্রিস্টপূর্বাব্দে তিনি মিডিয়ান রাজ্য দখল করে নেন। সাইরাসের জন্য এটা একটা বড় সামরিক বিজয় ছিল। এরপর সাইরাস 546 বিসিইতে লিডিয়া জয় করেন, যেটাকে বর্তমানে তুরস্ক বলা হয়। লিডিয়ার পর তিনি নিও ব্যাবিলনিয়া দখল করেন। সাইরাসের মৃত্যুর পর তার পুত্র ক্যাম্বিয়াসিস II ক্ষমতায় আসেন, যিনি ফেরাও সামটেক IIIকে পরাজিত করে মিশর দখল করেন। কিন্তু অল্প সময়ের মধ্যেই ক্যাম্বিয়াসিস II এর মৃত্যু হয়। কী কারণে মৃত্যু হয়েছিল সেটা সঠিক জানা যায় না, তবে হয় কোনো দুর্ঘটনায় অথবা কোনো ষড়যন্ত্রের কারণে। ক্যাম্বিয়াসিসের মৃত্যুর পর দারিয়াস অন ক্ষমতায় আসেন। তিনি পার্সিয়ান এম্পায়ারকে আরও এক্সপ্যান্ড করেন। পার্সিয়ান সাম্রাজ্যের এই সময়ের আয়তন ছিল প্রায় 55 লক্ষ বর্গ কিলোমিটার। পূর্ব দিকে সিন্ধু নদী থেকে পশ্চিমে বালকান অঞ্চল পর্যন্ত। বালকান অঞ্চল বলতে বর্তমানে গ্রিস, বুলগেরিয়া এই সমস্ত অঞ্চল। অন্যদিকে দক্ষিণে মিশর থেকে উত্তরে সেন্ট্রাল এশিয়া পর্যন্ত বিস্তৃত ছিল। প্রায় 200 বছরেরও বেশি সময় ধরে পার্সিয়ান সাম্রাজ্য পৃথিবীর একমাত্র সুপার পাওয়ার ছিল। এই সময়ে পার্সিয়ান সাম্রাজ্য পৃথিবীকে অনেক কিছু দিয়েছে। পার্সিয়ান সম্রাটদের সবথেকে বড় স্ট্রেংথ ছিল তাদের ধর্মীয় সহনশীলতা। পার্সিয়ান সম্রাটরা জরাথ্রুষ্টবাদ বা জোরোআস্ট্রিয়ানিজম ফলো করতেন, যেটা প্রচার করেছিলেন জরাথ্রুষ্ট আর যার ঈশ্বর ছিল আহুর মাজদা। এটা পৃথিবীর প্রথম এক ঈশ্বরবাদী ধর্মীয় মতবাদ। পার্সিয়ানরা যারা জোরোআস্ট্রিয়ানিজম ফলো করলেও তারা তাদের নিজস্ব মতবাদ তাদের প্রজাদের ওপর চাপিয়ে দেননি। পার্সিয়ান সাম্রাজ্যে বুদ্ধিস্ট, রোমান, ইহুদিরা বিনা বাধায় স্বাধীনভাবে তাদের ধর্মচর্চা করতে পারত। পার্সিয়ানরা যারা সমস্ত প্রজাদের স্বাধীনভাবে ধর্মচর্চা করতে দিত, শুধু সেটাই না, কখনো কখনো এই রাজারা অ্যাক্টিভভাবে প্রজাদের সাহায্যও করত। যেমন সাইরাস দ্য গ্রেট জেরুজালেমে ইহুদিদের সেকেন্ড টেম্পল নির্মাণে সরাসরি সহযোগিতা করেন। এই সহযোগিতার কথা হিব্রু বাইবেলেও লেখা আছে। এখানে একটা কথা বলে রাখলে বুঝতে সুবিধা হবে, শুরুতে ইহুদিদের কোনো স্থায়ী উপাসনালয় ছিল না। 966 খ্রিস্টপূর্বাব্দে ইসরায়েলের রাজা কিং সলোমন জেরুজালেমে একটা পার্মানেন্ট মন্দির তৈরি করেন। এটাই ইহুদিদের প্রথম কোনো স্থায়ী উপাসনালয়, তাই এটাকে ফার্স্ট টেম্পল বলা হয়। কিন্তু খ্রিস্টপূর্ব 586 অব্দে ব্যাবিলনের রাজা নেবুচাদনেজার II এই ফার্স্ট টেম্পল ধ্বংস করেন। এই সময়ে বহু ইহুদিকে ইসরায়েল থেকে বিতাড়িত করা হয়, অনেককে বন্দি বানানো হয়। এরপর সাইরাস দ্য গ্রেট 539 বিসিতে ব্যাবিলন জয় করেন। ব্যাবিলন জয়ের পরে তিনি অনেক বন্দীদের মুক্তি দেন, ইহুদিদের ইসরায়েলে ফিরে যাওয়ার অনুমতি দেন, আর জেরুজালেমের ধ্বংস হয়ে যাওয়া ফার্স্ট টেম্পলের জায়গায় আর একটা মন্দির নির্মাণের জন্য সহযোগিতা করেন। এটাকেই সেকেন্ড টেম্পল বলা হয়। সাইরাস দ্য গ্রেট একটা সিলিন্ডারে জয় করা জাতিগুলোর অধিকার লিখে দেন। এই সিলিন্ডারটাকে সাইরাসের সিলিন্ডার বলে। সাইরাস জয় করা জাতিগুলোকে নিজেদের দেবতাকে পুজো করার অধিকার দেন, দাসদের মুক্তি দেন এবং বাধ্যতামূলক শ্রমকে নিষিদ্ধ করেন। স্থানীয় রীতিনীতি এবং আইন পালন করার অনুমতি দেন, কারণ তিনি মানুষের ওপর সংস্কৃতি চাপিয়ে দেওয়ার পক্ষপাতী ছিলেন না।
সাইরাসের সিলিন্ডারকে পৃথিবীর প্রথম হিউম্যান রাইটস চার্টার বলা হয়, আর সাইরাসকে বলা হয় ফাদার অফ হিউম্যান রাইটস। এছাড়া পার্সিয়ান সাম্রাজ্যের মডার্ন অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচারের ক্ষেত্রেও অনেক অবদান রয়েছে। পুরো পার্সিয়ান সাম্রাজ্যকে প্রায় 20 থেকে 30টা রাজ্যে ভাগ করা হয়, আর এই রাজ্যগুলো শাসন করার জন্য একজন সত্রপ নিয়োগ করা হয়, যারা লোকাল আইন অনুযায়ী রাজ্য শাসন করত। এই সিস্টেমটা অনেকটা মডার্ন ফেডারেল সিস্টেমের মতো, যেটা আমাদের দেশে আছে। একটা সেন্ট্রাল গভর্নমেন্ট আছে যে পুরো দেশ শাসন করছে, কিন্তু সাথে সাথে রাজ্য সরকারও রয়েছে যারা লোকাল আইন অনুযায়ী রাজ্য শাসন করছে। দারিয়াস অন সুসা থেকে সার্ডিস পর্যন্ত 2500 কিলোমিটার লম্বা একটা রাস্তা তৈরি করেন, যার জন্য সাম্রাজ্যের যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হয়। ফলে অর্থনৈতিক উন্নতি তো হয়ই, তার সাথে সাথে মিলিটারি ক্যাপাসিটিও বাড়ে। কোনো জায়গায় বিদেশি আক্রমণ হলে বা কোনো জায়গায় বিদ্রোহ দেখা দিলে তার খবর খুব দ্রুত সম্রাটের কাছে পৌঁছে যেত। উন্নত যোগাযোগ ব্যবস্থা থাকার জন্য মিলিটারি মুভমেন্টও খুব সহজে করা যেত। দারিয়াস তার মিলিটারি অ্যাচিভমেন্ট এবং তার নির্দেশ খোদাই করে রাখার জন্য অসংখ্য পিলার ইস্যু করেন। অনেক ঐতিহাসিকের মতে দারিয়াসের এই পিলার থেকে ইন্সপায়ার্ড হয়েই সম্রাট অশোক তার শাসনামলে অসংখ্য পিলার ইস্যু করেন, যেখানে অশোক তার বেনেভোলেন্ট মেসেজ খোদাই করিয়েছিলেন। তো সব মিলিয়ে পারস্য সাম্রাজ্য এই সময় এক আলাদাই উচ্চতা অর্জন করেছিল। কিন্তু এখন প্রশ্ন হলো, এই বিশাল সাম্রাজ্যের পতন কিভাবে হলো? পতনের প্রধান কারণ ছিল গ্রিকদের সাথে বিরোধ। তুরস্কের পশ্চিম দিকে অনেকগুলো ছোট ছোট গ্রিক সিটি স্টেট ছিল। সাইরাস দ্য গ্রেট এর মধ্যে কিছু সিটি স্টেট দখল করে নেন। গ্রিকরা ডেমোক্রেসিতে থাকতে অভ্যস্ত ছিল, তাই তারা পারস্যের স্বৈরতান্ত্রিক শাসন পছন্দ করত না। তাছাড়া পারস্য সাম্রাজ্যের ট্যাক্সের পরিমাণও বেশি ছিল, সেই জন্য গ্রিকদের পারস্য সাম্রাজ্যের প্রতি ক্ষোভ ছিল। পার্সিয়ানদের দখল করা একটা গ্রিক সিটি স্টেট ছিল মিলেটাস। সেই সময়ে মিলেটাসের লোকাল শাসক ছিলেন অ্যারিস্টাগোরাস। অ্যারিস্টাগোরাস পার্সিয়ানদের খুশি করে নিজের ক্ষমতা বাড়াতে চাইছিলেন, আর সেই জন্য তিনি ন্যাক্সাস দ্বীপকে পার্সিয়ান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করার জন্য ন্যাক্সাস দ্বীপ আক্রমণ করেন। কিন্তু অ্যারিস্টাগোরাস ন্যাক্সাস দ্বীপ জয়ে ব্যর্থ হন, আর পারস্যের থেকে শাস্তির ভয়ে তিনি হঠাৎ করে ডেমোক্রেসিকে সমর্থন করতে শুরু করেন এবং তিনি পারস্যের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেন। এটা পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে গ্রিকদের প্রথম বিদ্রোহ। এই বিদ্রোহকে আয়োনিয়ান বিদ্রোহ বলে। কিন্তু বিদ্রোহীরা অতি উৎসাহিত হয়ে পার্সিয়ানদের প্রাদেশিক রাজধানী সার্ডিস জ্বালিয়ে দেয়। সার্ডিস জ্বালিয়ে দেওয়ার ঘটনা সম্রাট দারিয়াস দ্য গ্রেটকে ভীষণ রাগিয়ে দেয়। দারিয়াস এই অপমানের প্রতিশোধ নিতে গ্রিসের মালভূমি আক্রমণের সিদ্ধান্ত নেন। দারিয়াস গ্রিকদের কাছে আর্থ অ্যান্ড ওয়াটার দাবি করে দূত পাঠান, যার অর্থ ছিল বশ্যতা স্বীকার করা। কিন্তু গ্রিকরা এই দাবি প্রত্যাখ্যান করে, যার ফলে দারিয়াস 25,000 সেনা নিয়ে গ্রিস আক্রমণ করেন, এরিট্রিয়া জয় করেন এবং এথেন্সের দিকে অগ্রসর হন। ম্যারাথনের সমভূমিতে পারস্যের সেনা এবং এথেন্সের সেনা মুখোমুখি হয়। জেনারেল মিলটিয়াডেসের নেতৃত্বে এথেন্সের সেনা পারস্যের সেনাকে পরাজিত করে, কিন্তু পারস্যের সেনা তাদের নৌবহর নিয়ে শহরের অন্য দিক দিয়ে আক্রমণ করতে যায়। ম্যারাথনের যুদ্ধে যে গ্রিক সেনারা জিতে গেছে এটা পার্সিয়ানরা জানতো। যে গ্রিক সেনারা যুদ্ধ করছিল তারা জানতো, কিন্তু যারা এথেন্সে ছিল তারা জানতো না। তাই পার্সিয়ান সেনাদের এথেন্সে পৌঁছানোর আগেই এই খবর এথেন্সে পৌঁছে দেওয়া দরকার ছিল, যাতে ভুল করে তারা সারেন্ডার না করে দেয়। খবর পৌঁছানোর দায়িত্ব পড়ে ফিলিপ্পিডিস নামে এক গ্রিক সেনার ওপর। ফিলিপ্পিডিস ম্যারাথন থেকে দৌড় শুরু করেন। দৌড়ের গতি বাড়ানোর জন্য তিনি প্রথমে অস্ত্র ফেলে দেন, তারপর পোশাক ফেলে দেন। 42.195 কিলোমিটার দৌড়ে তিনি ম্যারাথন থেকে এথেন্সে পৌঁছান। এথেন্সে পৌঁছে তিনি শুধু বলেন যে আমরা জিতেছি, আর এরপর প্রচণ্ড ক্লান্তিতে আর ডিহাইড্রেশনে তার মৃত্যু হয়। এই ঘটনাকে স্মরণ করেই এখনকার ম্যারাথন দৌড় হয়। দারিয়াসের মৃত্যুর পর তার ছেলে জেরক্সিস প্রায় 2 লক্ষ সেনা এবং 1200 জাহাজ নিয়ে গ্রিস আক্রমণ করেন। 480 বিসিইতে থার্মোপাইলের যুদ্ধ হয়। স্পার্টার রাজা লিওনাইডাস 300 স্পার্টান এবং অন্যান্য গ্রিক সেনাদের নিয়ে থার্মোপাইলের গিরিপথে পার্সিয়ানদের আটকে দেন, কিন্তু একজন বিশ্বাসঘাতকতা করায় পার্সিয়ানরা পেছন থেকে আক্রমণ করে। লিওনাইডাস এবং তার 300 স্পার্টান শেষ পর্যন্ত লড়াই করে মারা যান। এই যুদ্ধের উপর বেস করে 300 সিনেমাটা তৈরি হয়েছে। গ্রিকরা এই যুদ্ধে হেরে গেলেও এই যুদ্ধ তাদের মনোবল বাড়ায়।
এরপর সালাসিসের যুদ্ধে এবং প্লাটিয়ার যুদ্ধে গ্রিকরা জয়ী হয়। গ্রিকদের কাছে এটা একটা অসম্ভব সফলতা ছিল। অন্যদিকে পার্সিয়ানরা গ্রিস জয় করতে ব্যর্থ হয়। তারা গ্রিক ছাড়াও সাইথিয়ান, লিবিয়ান, ইথিওপিয়ানদের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে, আর কন্টিনিউয়াস যুদ্ধের জন্য পার্সিয়ান সাম্রাজ্য দুর্বল হয়ে যায়। তাছাড়া অনেক সময় শত্রুকদের মধ্যেও বিদ্রোহ দেখা দেয়, আর ফাইনালি আলেকজান্ডারের আক্রমণের মধ্যে দিয়ে পার্সিয়ান সাম্রাজ্যের পতন হয়। 334 বিসিতে আলেকজান্ডার পারস্য আক্রমণ করেন। তিনি গ্রানিকাস যুদ্ধে পার্সিয়ান শত্রুকদের পরাজিত করেন। 333 বিসিতে ইসুসের যুদ্ধে দারিয়াস III-কে পরাজিত করেন। 331 বিসিতে গৌগামেলা যুদ্ধে আলেকজান্ডারের ক্যাভালরি আক্রমণে পার্সিয়ান সেনা ছত্রভঙ্গ হয়ে যায়। দারিয়াস III পালিয়ে যান। পরে একজন শত্রু বেসুস তাকে গ্রেপ্তার করে এবং হত্যা করে। 330 বিসিতে আলেকজান্ডার পার্সিয়ান সাম্রাজ্যের রাজধানী পার্সপোলিস দখল করেন এবং তিনি পারস্য সাম্রাজ্যকে ম্যাসিডোনিয়ান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন। আর এভাবেই পৃথিবীর প্রথম সুপার পাওয়ারের পতন হয়।